24 দফা অগ্রাধিকারে রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ভোটের তারিখের 2 মাস আগে দেয়া হবে তফসিল। আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। কমিশনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। ফেব্রুয়ারিতেই নির্বাচনের ব্যাপারে আশাবাদী মির্জা ফখরুল। সংস্কার ছাড়া রোডম্যাপ ঘোষণায় ক্ষোভ প্রকাশ জামায়াতের। রোডম্যাপ দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার, অভিযোগ এনসিপির। চাকসুর ভোট গ্রহণ 12 অক্টোবর। চাকসুতে ছাত্রদল প্যানেল ঘোষণা। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে থাকবে না সেনাবাহিনী। কমপ্লিট শাটডাউন রেখেই নতুন কর্মসূচি প্রকৌশল অধিকার আন্দোলনের। হঠাৎ করে কোনো দাবি মানার ঘোষণা দেয়া যায় না। 7 দফা মেনে নিলাম কিংবা এখান থেকে 2 দফা মানলাম, এখান থেকে 1 দফা, আমাদের আগে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই তো করতে হবে। গুম সংক্রান্ত অধ্যাদেশ নীতিগত অনুমোদন উপদেষ্টা পরিষদের সভায়। 3টি স্থলবন্দর বন্ধ, একটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত। আমন্ত্রণ সংবাদ ছড়াতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 24 দফা অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বা রোড ম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কর্মপরিকল্পনায় রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজের সময়সূচি নির্ধারণ। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী শিউলি রায়। বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই রোডম্যাপ ঘোষণা করেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে। এছাড়াও তিনি বলেন, রোডম্যাপে সংযোজন করা হবে কিন্তু বিয়োজন করা হবে না। অংশীজনের সাথে সংলাপ এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। 15 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত হবে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ। আমি সীমানা নিয়ে বলছিলাম যে গতকালকে পর্যন্ত আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি। তবে আমাদের মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। নতুন রাজনৈতিক দলগুলোর কাগজপত্র যাচাই বাছাই করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে 30 সেপ্টেম্বর। রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে তথ্য পাওয়ার পরে আমরা বিজ্ঞপ্তি দিয়ে তারপরে এটার বাকি কাজগুলো কমপ্লিট করব। আইন শৃঙ্খলা বিষয়ক কাজ তফসিল ঘোষণার 15 দিন আগে শেষ করার চেষ্টা থাকবে বলেও জানান তিনি। আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশনের ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ইসি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসির রোডম্যাপ ঘোষণার পর বিএনপি আশাবাদী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আর ইসি ঘোষিত রোডম্যাপকে ইতিবাচকভাবেই দেখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজকে নির্বাচন কমিশন থেকে যে এক ধরনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমার মনে হয় যে এটা
নির্বাচনের ব্যাপারে ইতিমধ্যেই যে সংশয় বা নানা সন্দেহ দেখা দিয়েছে, এই রোডম্যাপের মধ্য দিয়ে তার খানিকটা অবসান হবে বলে আমার ধারণা। অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশ বিরোধী শক্তি নির্বাচন বিলম্বের অপচেষ্টায় লিপ্ত। দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকেই সজাগ থাকার আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমদ। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপোষহীন শীর্ষক আলোচনা সভা। জামাতের বিরুদ্ধে আমাদের অনেক সোচ্চার হতে হবে। বক্তারা বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা যারা করছে তারা ফ্যাসিস্ট। অভিযোগ করেন, পুশিন অব্যাহত রেখে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে ভারত। মিশর এবং ইউনিটিও ব্যর্থ হয়েছে। আজকে ব্যর্থ হওয়ার জন্য আমাদের অনেক কারণ আছে। ভারত একটি বড় দল, তারা যেভাবে শেখ হাসিনাকে আতিথ্য দিচ্ছে, যেভাবে বাংলাদেশের বিভিন্নভাবে তারা ক্ষতি করার চেষ্টা করবে। ঢিল মেরে মেরে বিএনপিকে কখনো ফলহীন বৃক্ষ করা যাবে না। যারা এই ষড়যন্ত্রে বেঁধেছেন, এই ষড়যন্ত্রের শিকার আপনারা হবেন। ছাত্র জনতার বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে এই পর্যায়ে এনে আবার যদি আরেকটি নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করেন, তাহলে আপনাদেরকে আমি মনে করব আপনারা আওয়ামী লীগের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী চলছে বর্তমান অন্তর্বর্তী সরকার, আর সংবিধান সংশোধনের এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই সনদটি গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে, এটি তো কখনো হতে পারে না। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটি হবে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। বছরের পর বছর আশ্রয় দিয়ে রাখলেও জামায়াত এখন বিএনপি বিরোধিতায় নেমেছে বলে অভিযোগও করেন হাফিজ উদ্দিন আহমদ। বলেন, দেশ পরিচালনা কিভাবে হবে তা নির্ধারণ করবে জনগণ। স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করছে তাই নয়, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছে। এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায়। তারা ইতিমধ্যেই উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচনী আর দরকার নেই। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়। বাংলাদেশের স্বাধীনতা না চাইলেও পতিত আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাঁড় করিয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি, চাওয়া সম্ভব না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যারা পিআর পদ্ধতি বোঝে না, তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন সুষ্ঠু না হলে দেশ এক মহা বিপর্যয়ের দিকে ধাবিত হবে। পিআর পদ্ধতিকে সামনে রেখেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনকে পিআর পদ্ধতি সামনে রেখে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নম্বর সুবিধা হচ্ছে কেন্দ্র দখলের জন্য অস্ত্রবাজি হবে না, কারণ যিনি অস্ত্র ব্যবহার করেন উনি জানে যে উনি অস্ত্র ব্যবহার করলেও অস্ত্র মামলার আসামি হবে, কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা কম। বেশি টাকাও খরচ হবে না, কারণ সে জানে টাকা খরচ করে তার নিজের কোনো এখানে সুবিধা হচ্ছে না। জোর জবরদস্তি ভোটও নিয়ে আসবে না, কারণ সে তো হবে না।
একটা ফেয়ার ইলেকশন হবে, এনভায়রনমেন্ট হবে, উৎসবমুখর হবে। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজিত হলে অস্ত্রের ঝনঝনানি এবং জোর জবরদস্তি থাকবে না বলে মন্তব্য করেন তিনি। সংস্কার ছাড়া নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় ক্ষোভও প্রকাশ করেন মোহাম্মদ তাহের। সারা দেশের মানুষ একটি দলকে কত লোকে চায় এটার বুঝেই সেই প্রপোর্শনে পার্লামেন্টে সংখ্যা নির্ধারণ হবে। পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। ট্র্যাডিশনালটা করছেন তো, আপত্তি নেই, আপনারা করেন। আমাদের পিআরকে নিয়ে আর একটা করেন। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এক মহাবিপর্যয়ের দিকে চলে যাবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে প্রতিক্রিয়ায় এসব কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকায় হতাশ হয়েছে এনসিপি। দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। আগামী ১২ অক্টোবর হবে এই নির্বাচন। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মুনিরউদ্দিন। একেএম নাজিমের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। অবশেষে ঘোষণা হয়েছে বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনের তফসিল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার ও রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মুনিরউদ্দিন। আমরা যখন একটা খসড়া ভোটার তালিকা করছি, ফাইনাল ভোটার তালিকা হবে, তারপরে আমরা যেটা করতে হবে সেটি হলো আমরা নমিনেশন পেপার দিতে হবে। প্রায় ৩৬ বছর পর যে নির্বাচন হতে চলছে, সেই নির্বাচনের প্রধান হিসাবে আমাকে দায়িত্ব দিয়ে আমাকে ইতিহাসেই ঢুকিয়ে ফেলল। তফসিল অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৪ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণের শেষ দিন, ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমার দিন। আমরা তফসিল ঘোষণার জন্য ২৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, আর ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। অনেকদিন পর আমাদের চাকরি নির্বাচন হচ্ছে, এই জিনিসটা আমাদের আসলে খুবই আনন্দের একটা বিষয়। শুধু আনন্দ হলে হবে না, আমাদের সবাই কিছু চাওয়া এবং পাওয়ার থাকবে। এমন একজন আসুক যার রাজনৈতিক ছায়া আদলের ঊর্ধ্বে থাকবে আমাদের যে শিক্ষার্থীদের অধিকার এবং হচ্ছে শিক্ষার্থীদের যে চাহিদা, এই চাহিদাগুলো পূরণ থাকবে। চাকসুতে বিপি, জিএস বা এজিএস পদে যারাই আসুক, তারা যেন বিভিন্ন দলের লেজর ভিত্তিক রাজনীতির বাইরে যারা সম্মুখ সারির থেকে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে, আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা যেন তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত। চাকসু ও হল সংসদ নির্বাচন নেতৃত্বের শূন্যতা পূরণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন শিক্ষক শিক্ষার্থীরা। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চমক রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্যানেল ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল। জাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদলের হয়ে জিএস পদে লড়ছেন নারী শিক্ষার্থী। বিষয়টিকে ইতিবাচক ও সময়োপযোগী বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। সহকর্মী দেওয়ান ইমনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। কেন্দ্রীয় সংসদের নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাকসু নির্বাচনের ২৫ সদস্যের প্যানেল ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করা হয়। ভিপি পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শেখ সাদি হাসান। আর জিএস পদে রাখা হয়েছে ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখীকে। এজিএস পদে লড়বেন মোহাম্মদ সাদিকুল ইসলাম ও আঞ্জুমান আরা ইকরা। সহসভাপতি পদে নির্বাচন করবেন ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন জিএস পদে তানজিলা হুসাইন বৈশাখী। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। যুগ্ম সম্পাদক নারী আঞ্জুমান আরা ইকরা।
এদিকে জাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদল থেকে জিএস পদে নারী প্রার্থী দেওয়ার বিষয়টিকে ইতিবাচক বলছেন শিক্ষার্থীরা। জাকসুর যে আলটিমেট লক্ষ্য শিক্ষার্থীদের জন্য কাজ করা, সেখানে নারীর ইনক্লুসিভ থাকাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ক্যাম্পাস ভিত্তিক যে কোনো কাজ এবং ভালো কাজ আমাদের জন্য অনেক কিছু করবেন। প্যানেল ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থী বান্ধব কাজের পাশাপাশি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জয়লাভ করবে বলে আশা প্রার্থীদের। ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ছাত্রদের কাজ করার জন্য এখানে আজকে একত্রিত হয়ে মনোনীত হয়েছে। আমরা আশা করি ক্যাম্পাসে ছাত্র বান্ধব যত কাজ আছে, যত ধরনের কাজ আছে, সমস্ত কাজে করে দেব। দলমত নির্বিশেষে ক্যাম্পাসে নারী হেনস্থা ও কটূক্তি দূর করা সহ নারী উন্নয়নে কাজ করার দাবি এ নারী প্রার্থীর। দলমত আদর্শের ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের অধিকার আদায় হবে আমার একমাত্র অঙ্গীকার। আর এই জাকসুতে ছাত্র দলের মতো সবার আগে শিক্ষার্থী। প্যানেল ঘোষণা শেষে অদম্য 24 স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর জুলাই আন্দোলনে শহীদ আলিফের কবরও জিয়ারত করেন তারা। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে পরিকল্পনা হলেও এখনো আলোচনা হয়নি। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হবে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার। আর ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হবার সুযোগ নেই বলে জানিয়েছেন আইএসপিআর। এদিকে প্রথম ছাত্র সংগঠন হিসেবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেল। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ঘনিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। আগামী 9 সেপ্টেম্বর ভোটযুদ্ধে জয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা নিজেদের ইশতেহার আর পরিকল্পনা জানিয়ে ভোট চাইছেন তারা। এবারের ডাকসু নির্বাচনে দলবদ্ধ প্রচারের চেয়ে একক প্রচারই চোখে পড়ছে বেশি। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে শুরু করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ কিংবা স্বতন্ত্র প্যানেল, আবিদ, হামিম, বাকের সবাই ছুটে বেড়াচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে। এদিকে বৃহস্পতিবার ডাকসু নির্বাচনে চমক দেখিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রথম ছাত্র সংগঠন হিসেবে অপরাজয় বাংলার সামনে 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে আবিদ হামিম মায়েত পরিষদ। আমরা 10টি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও আধুনিক করে তুলবে। শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। এদিন নির্বাচনী প্রচারে এসে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতপুষ্ট আচরণের অভিযোগ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। মূল সংখ্যাটা মূলত নির্বাচন কমিশনকে নিয়ে। এই নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন। শিক্ষার্থীরা আশঙ্কা করছে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হয় কিনা সেই বিষয়টি নিয়ে, এবং আমাদের মধ্যেও সে আশঙ্কার জায়গাটি তৈরি হয়েছে। এদিকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচনে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাচনে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা প্রদান করা হয়নি বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে পরিকল্পনা হলেও এখনো আলোচনা হয়নি। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হবে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন। তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে। তাদের প্রয়োজন মনে করব, সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করব। আমার নির্বাচন কমিশনে তার পরিকল্পনা বলছে। শিক্ষার্থীদের ভোট প্রদান নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় ডাকসুর নির্বাচন কমিশন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। 3 দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। বুয়েট, চুয়েট সহ সব ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আরো কঠোর হবে আন্দোলন বলছেন শিক্ষার্থীরা। অঙ্কন চৌধুরী রিপোর্ট। বৃহস্পতিবার সকালে বুয়েট ক্যাম্পাস ঘুরে কোনো বিভাগে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। বুয়েটে বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি হলেও পরীক্ষার দিন হয় সাধারণত শিক্ষার্থীদের ভিড় থাকে। আমাদের বুয়েটের ছেলেদের রক্ত নিছে, মেধাবী শিক্ষার্থীদের রক্ত নিছে, এর বিচার করতেই হবে ইন্টারিমকে, না হলে আমরা রাস্তা থেকে নামবো না। ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও চলছে কমপ্লিট শাটডাউন। শিক্ষার্থীরা জানিয়েছেন আন্দোলন আপাতত শান্তিপূর্ণ থাকলেও দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
একই চিত্র রাজশাহীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রুয়েট উপাচার্যও। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। তারা আমাদের ভাইদের উপর লাঠিচার্জ করছে, তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে। আমরা হচ্ছে আমরা প্রতিবাদ জানাই এবং হচ্ছে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, এই হচ্ছে আমাদের এখন প্রাথমিক দাবিটা। এদিকে গাজীপুরে বিক্ষোভ করেছে ডুয়েট শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 12টায় ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়িতে তা শেষ হয়। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। হঠাৎ করে 3 দফা বা 7 দফা বা তার খণ্ডিত অংশ মেনে নেয়ার ঘোষণা দেয়া যায় না, তাই আলোচনা করে সিদ্ধান্ত হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান আর বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে 14 দলের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা শেষে এসব কথা বলেন। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট। 3 দফা দাবিতে দুদিন ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠকে বসে 8 সদস্যের গঠিত কমিটি। শিক্ষা উপদেষ্টা বাদে 3 উপদেষ্টা উপস্থিত ছিলেন এই বৈঠকে। 1 ঘন্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন 2 উপদেষ্টা। গৃহায়ন ও গণপূর্ত সচিবের নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, 1 মাসের মধ্যে সরকারকে সুপারিশ করা হবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয়, সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি থাকবেন, 4 জন প্রতিনিধি, মোট 14 জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুইটার প্রতিনিধিত্বও থাকবে। তারা সকলের প্রথম যে কাজটা করবে তা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন। কমিটির প্রধান বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন, আন্দোলনের পর সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে, তাই আর নতুন কর্মসূচির কোনো প্রয়োজন নেই। এখানে একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম কিংবা এখান থেকে 2 দফা মানলাম, এখান থেকে 1 দফা। আমরা তো আগে তো শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই তো করতে হবে। এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। শাটডাউন নিয়ে উপদেষ্টা জানান, যে প্রতিষ্ঠান শাটডাউন দিয়েছে সেই প্রতিষ্ঠানের প্রধানেরা বিষয়টি দেখবেন। এর প্রয়োজন দেখি না। তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা। গুম প্রতিকার, প্রতিরোধ ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন, 3টি স্থলবন্দরের কার্যক্রম ও সংস্কার প্রস্তাবের উপর হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদে আলোচিত বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। এ সময় তিনি জানান, 365টি সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি বাস্তবায়ন হয়েছে। মাকদুরা মিতি রিপোর্টে আমরা বিস্তারিত জানব। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 365টি সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি বাস্তবায়ন হয়েছে বলে জানান প্রেস সচিব। বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম প্রতিকার, প্রতিরোধ ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন হয়েছে। দ্রুতই চূড়ান্ত অনুমোদন বাস্তবায়ন হবে। গুম প্রতিরোধ ও প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত এটা অনুমোদন পেয়েছে। চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দরকে বন্ধ ঘোষণা ও বাল্লা স্থলবন্দরের কাজে স্থগিত আছে বলে জানান শফিকুল আলম। এছাড়াও ফকির লালন শাহের তিরোধান দিবসকে জাতীয়ভাবে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অনুমোদন স্বীকৃত হয়েছে। চিলাহাটি, দৌলতগঞ্জ
তেগামুখ স্থলবন্দর, এই 3টা বন্দর এটা শাটডাউন হয়ে যাবে। আর একটার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে, এই বিষয়ে ডিসিশন এসছে। ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। অন্যদিকে কক্সবাজারে হওয়া রোহিঙ্গা সম্মেলন নিয়ে কথা বলেন উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গারা আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা পরিষদে বিনিয়োগ প্রস্তাব নিয়েও আলোচনা করা হয় বলে জানান উপপ্রেস সচিব। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 10 এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামানের কথা বলেন। তিনি জানান, গত কয়েক মাসে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 93টি অস্ত্র সহ প্রায় 20,000 গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। ফাহিম ইউসুফের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। মোতায়েন আছে সশস্ত্র বাহিনী। সুষ্ঠু নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে র্যাব। এমনটি জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, 5 আগস্টের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 323টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার বেশিরভাগই থানা থেকে লুট হওয়া অস্ত্র। আমরা সকল আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন করার মতো উপযুক্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কর্মরত আছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন, যে ধরনের পরিবেশ প্রয়োজন, সেই ধরনের পরিবেশ তৈরিতে আমরা সক্ষম হব। গত 27 আগস্ট রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শুটার শুক্কুরকে। এ সময় তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল পুলিশের হারিয়ে যাওয়া একটি পিস্তলও। গতকালকে আমরা কদমতলী এলাকায় র্যাব 10 একটা অভিযান পরিচালনা করে, সেখানে 2টি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড অ্যামুনিশন, 12 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে। ধারণা করি এই 2টির একটি কমপক্ষে আমাদের যে হারানো বা লুণ্ঠিত অস্ত্রেরই একটি অংশ হবে, যেটা আমরা ফরেনসিক করে এটা আমরা নিশ্চিত হতে পারবো। আমরা সেই প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছি। যৌথ অভিযানে প্রায় 20,000 গোলা বারুদ উদ্ধার করা হয় বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। আমাদের বেশ কিছু উদ্ধার আছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। র্যাপিড অ্যাকশন। কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ সহ কয়েকটি জেলায় ভূগর্ভস্থ পানির সংকট থেকে পরিত্রাণ পেতে এবং কৃষকের 3 ফসল ফলাতে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এজন্য মহানন্দা নদী থেকে খাল খননের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পানি সরবরাহ নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএমডি এর নতুন ভবন উদ্বোধন শেষে তিনি কথা বলেন। কৃষি সচিব আরও বলেন, অসচেতনতা ও অজ্ঞতার কারণে সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে, তা রোধে কাজ করছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের যে বাজেট তার 70% বরাদ্দ দেয়া হচ্ছে সারের ভর্তুকিতে। আমরা যে প্রজেক্টটা দেখে আসলাম, এটা প্রায় 814 কোটি টাকার একটা প্রজেক্ট। এখানে আমরা এই মহানন্দা এবং পুনর্ভবা যে নদী আছে, সেটার যে মোহনা আছে, সেখান থেকে আমরা পানি নিয়ে 18 কিলোমিটার দীর্ঘ একটা এলাকা ক্লাস্টার করে আমরা সেই এলাকার জন্য ভূগর্ভস্থ পানি, নদী থেকে পানি নিয়ে আমরা কীভাবে সেই চাষাবাদগুলো করতে হবে সেটা করব।